বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের মানি, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের একটি আর্টিকেলের কিছু অঙ্ক নিয়ে। আজকের আর্টিকেলটি হলো রিস্ক অ্যান্ড রিটার্নের কিছু অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধীরে ধীরে সবগুলো অঙ্ক করতে চেষ্টা করব। অল্প অল্প করে যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের কাছে সহজ মনে হবে। তাই আমরা আজ রিস্ক অ্যান্ড রিটার্নের কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনাতে রিস্ক অ্যান্ড রিটার্নের অনেকগুলো অঙ্ক রয়েছে, সচরাচর যেগুলো আসে, এবং প্রাথমিকভাবে আমাদের আলোচনা থাকবে কিছু অঙ্ক। পরবর্তীতে আমরা কিছু অঙ্ক করে এই অধ্যায় থেকে সবগুলো অঙ্ক করতে চেষ্টা করব। যেগুলো থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, যেমন এক্সপিইসিটি এক্সপেক্টেড রিটার্ন থেকে আসে। তারপর আসে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন থেকে আসে। তারপর আসতে পারে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আসতে পারে, ভেরিয়েন্স থেকে আসতে পারে, ভেরিয়েন্স, এবং আসতে পারে এখানে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, অর্থাৎ বেদাঙ্ক বিশ্লেষণ থেকে আসতে পারে, বা পরিমিত ব্যবধান থেকেও অঙ্কগুলো আসতে পারে। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স থেকে অঙ্কগুলো আসতে পারে। সচরাচর এগুলো থেকে অঙ্ক আসে। তারপরও কিছু বিষয় রয়েছে, আর দুই একটা রয়েছে, যা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। মানে এক্সপেক্টেড রিটার্নের যে সূত্র আমরা সেগুলো দেখব। পোর্টফোলিও রিটার্নের সূত্রগুলো দেখো এক্সপেক্ট রিটার্নকে আমরা ER দ্বারা প্রকাশ করতে পারি। এখন এটার সূত্রটা কি? এটার সূত্র হবে সামেশন I = 1 to n RI PI। এখানে RI হচ্ছে রিটার্নের পরিমাণটা, আর PI হচ্ছে প্রবাবিলিটি। এখন দেখো, প্রবাবিলিটির মান অনেক সময় দেওয়া থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করব। আর RI এর মান যদি এখানে দশমিক শতকরা আকারে দেওয়া থাকে তাহলে আমরা এটাকে দশমিক আকারে নিয়ে যাব। দশমিক আকারে মনে করো 15% শতকরা আকারে, তাহলে এটাকে আমরা লিখব 15/100, তাহলে হবে 0.15। যদি এরকম শতকরা দেওয়া থাকে আমরা এটাকে দশমিকে নিয়ে যাব। এখন বলতে পারো প্রবাবিলিটির মান বায়া নেই, তাহলে আমরা কি করব? দেখ, এই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট রিটার্নের মানটা আমরা লিখব ER = এক্ষেত্রে আমরা লিখব সামেশন I = 1 to n RI by n। এখানে n এর মানটা হবে কি, যে আমরা এই রিটার্নের যতটা মান থাকবে এটাই n দ্বারা প্রকাশ করা হয়। মনে করো রিটার্নের ক্ষেত্রে 1 নং রিটার্নের ক্ষেত্রে, 2 নং রিটার্নের ক্ষেত্রে 1 নং রিটার্ন 15%, 20%, 25%, এক্ষেত্রে 6%, 8%, 10%, তাহলে n এর মান কত হবে? 1, 2, 3 হবে। এটা হচ্ছে এক্সপেক্ট রিটার্নের ক্ষেত্রে আমরা যদি প্রবাবিলিটি মান দেওয়া থাকে প্রথম সূত্র, প্রবাবিলিটি মান যদি দেওয়া না থাকে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। এখন দেখো পোর্টফোলিও রিটার্ন, পোর্টফোলিও রিটার্ন, যেটা এটাকে এক্সপেক্ট পোর্টফোলিও রিটার্নও বলতে পারি। তাহলে দেখো এখানে ERP দ্বারা আমরা প্রকাশ করব। এখন দেখো এটার মান কি হবে? এটার মান হবে সামেশন I = 1 to n WI by E আর ER, WI into ER। ERটা হচ্ছে যে এক্সপেক্টেড রিটার্নের মানটা। আমরা আগে বের করব, তারপর এখান থেকে আমরা WI কে গুণ দিয়ে একটা সমষ্টি করলে পোর্টফোলিও রিটার্নটা আসবে। এখন বলতে পারবো WI এর মানটা কি? WI এর মানটা হচ্ছে ওয়াইট। অনুপাতটা অনেক সময় দেখা থাকে, ইনভেস্টমেন্ট দেওয়া থাকে
ইনভেস্টমেন্ট থেকে বের করতে পারি। এখন ইনভেস্টমেন্ট থেকে যদি একাধিক হয় তাহলে একাধিক হলে ইনভেস্টমেন্ট মনে করো আমরা এখানে 100 টাকা ইনভেস্ট করলাম, প্রকল্প 4টা, তাহলে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা 100কে ভাগ করব, 4 দ্বারা 100কে আমরা ভাগ করব। এক্ষেত্রে বলে রাখা ভালো যে সমস্ত ডব্লিউর মান হচ্ছে 1। 4টা প্রকল্প থাকলে ইনভেস্টমেন্টকে আমরা দেখো 4 দ্বারা যে প্রকল্পর যে ইনভেস্ট এটা ভাগ করব। এখন ইনভেস্টমেন্ট দেওয়া নেই, ডব্লিউ মানই দেওয়া নেই, তাহলে কি আমরা অঙ্ক করতে পারবো না? অবশ্যই অঙ্ক করবো। ডব্লিউ মান দেওয়া কি আর না দেওয়া কি, আমরা কি প্রশ্নকর্তাকে গণনার সময় আছে? এক্ষেত্রে আমরা কি করব দেখো, ডব্লিউর মান যেহেতু 1, প্রকল্প যতটা মনে করো প্রকল্প হচ্ছে 4টা, তো 1কে 4 দ্বারা ভাগ করবো আমরা, ভাগ করলে হবে 0.25। 3টা প্রকল্প তাহলে 1/3 0.33 হবে। প্রশ্ন আসতে ভাই এখন একটা প্রকল্পের মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে 20%, 4টা প্রকল্প বা 5টা প্রকল্প, তাহলে 5টা প্রকল্প হলে দেখো তাহলে 5টা প্রকল্পে বাকি 4টা প্রকল্পের মান হবে 100% মাইনাস 20%, তাহলে 80%। 80%কে 4 দিয়ে ভাগ করে ভাগ করবো আমরা, ভাগ করলে 0.2%। যদি 4টা থাকতো, একটাতে 20% থাকতো, তাহলে বাকিগুলোতে আমরা 80% হলে 8/3 মান যত আসে আমরা এত বসিয়ে দিব। ডব্লিউ আই এর মানটা দেওয়া না দেওয়া এটা কোনো প্রশ্ন। যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের ডব্লিউ এর মানটা নিয়ে করতে হবে, আর যদি না দেওয়া থাকে তাহলে বইয়ের কিছু নেই, এখানে আমরা সরাসরি নিজে থেকে বের করে নিব। এটা হচ্ছে পোর্টফোলিও রিটার্ন যেটা, তাহলে এই ডব্লিউ আই আর এক্সপেক্ট রিটার্ন গুণ করে আমরা পেয়ে যাব পোর্টফোলিও রিটার্ন। মূলত এই দুটা থেকে অঙ্ক বেশি এসে থাকে। তারপর আমরা এখন দেখাবো তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড হচ্ছে পরিমিত ব্যবধান এবং ভ্যারিয়েন্স বেদাঙ্ক। এখন পরিমিত ব্যবধান বের করলে আমরা বেদাঙ্কটা বের করতে পারবো, তারপর কোএফিসিয়েন্টটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা প্রথমে কোএফিসিয়েন্ট যে সিবি দ্বারা প্রকাশ করি। সিবি দ্বারা প্রকাশ করলে আমাদের দেখো প্রথমে ভ্যারিয়েন্সের মানটা লাগবে এবং এক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্নটা লাগবে, এটার সাথে গুণ করে দিব। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের মানটা এসে যাবে। এক্সপেক্ট রিটার্নের মানটা এবং ভ্যারিয়েন্সের মানটার অনুপাত গুণ 100 করতে হবে। এখন আমি বলে রাখছি যে এক্সপেক্ট রিটার্নের মানটা কিন্তু পার্সেন্ট শতকরা অনুসারে প্রকাশ করতে হবে। এক্সপেক্ট রিটার্ন আর পোর্টফোলিও রিটার্ন যাই বলো তোমরা শতকরা আকারে প্রকাশ করতে হবে। এখন বলো সিবি মানটা আমরা ভ্যারিয়েন্স লাগবে, তাহলে ভ্যারিয়েন্সের মানটা আমরা বের করতে হবে। তো ভ্যারিয়েন্সের মানটা আগে বের করতে হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা আমাদের অবশ্যই বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা বের করার পরে আমরা ভ্যারিয়েন্সের মানটা পাবো। পরিমিত ব্যবধানের মান বের করলে আমরা বেদাঙ্ক মানটা পেয়ে যাব। এখন দেখো এক্ষেত্রে আমরা কিউ মানটা বের করব, সিগমার মানটা বের করব। সিগমার মানটা বের করলে দেখো যদি আমাদের প্রবাবিলিটির মান দেওয়া থাকে, প্রবাবিলিটির মান দেওয়া থাকলে দেখো এক্ষেত্রে হবে ভ্যারিয়েন্সের মান রুট ওভার সামেশন i equal 1 to n second bracket ri minus expected return square into pi। যদি প্রবাবিলিটি মানটা দেওয়া থাকে, আমি আবার বলছি প্রবাবিলিটি মান দেওয়া থাকলে রুট ওভার সামেশন i equal 1 to n সেকেন্ড ব্র্যাকেট ri হচ্ছে এখানে রিটার্নটা RETURN, যে প্রকল্পের রিটার্নটা হবে ওই প্রকল্পের রিটার্নটা দেওয়া হবে এবং এক্সপেক্টেড রিটার্ন যেটা বের করবে এটা মাইনাস করে এটা স্কোয়ার করে তারপর প্রবাবিলিটির মানটা আমাদের গুণ করতে হবে। এক্ষেত্রে প্রবাবিলিটি মান দেওয়া থাকলে, এখন বলবেন যে ভাই প্রবাবিলিটি মান দেওয়া নেই, তাহলে আমরা কি করব? প্রবাবিলিটি মান দেওয়া না থাকলে দেখো প্রবাবিলিটি মান না থাকলে এক্ষেত্রে আমরা লিখবো দেখো রুট ওভার সামেশন i equal 1 to n লিখবো, লেখার পর ri minus er হোল স্কয়ার বাই n minus 1। প্রবাবিলিটি মান দেওয়া না থাকলে আমরা এভাবে সিগমার মানটা তো ভ্যারিয়েন্সের মানটা বের করতে পারবো। এখন স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্সের মানটা কীভাবে বের করবো? সোজা কথা, আমরা যদি দেখো স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্সের মানটা যদি আমরা বের করতে যাই
তাহলে এদিকে আমাদের স্কোয়ার দিব, এক্ষেত্রে স্কোয়ার দিলে এক্ষেত্রে স্কোয়ার দিলে দেখো এক্ষেত্রে আমরা স্কোয়ার দিলাম, তো রুট স্কোয়ার কাটা, রুট স্কোয়ার কাটা, তো কাটা গেলে এক্ষেত্রে দেখো রুট স্কোয়ার কাটা গেলে থাকে কি, রুট স্কোয়ার কাটা গেলে থাকবে আমাদের সিগমা স্কোয়ার, এক্ষেত্রে প্রবাবিলিটি দেওয়া থাকলে সামেশন আই ইকুয়াল 1 to n, এক্ষেত্রে থাকবে আর আই মাইনাস ই আর সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার পি আই, প্রবাবিলিটি মান দেওয়া থাকলে এই দুদিকে স্কোয়ার করলে দিল্লিতে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে রুট স্কোয়ার কাটা, আর যে প্রবাবিলিটি মান দেওয়া না থাকে দেখো এই ক্ষেত্রে আমরা স্কোয়ার দিলাম, এই ক্ষেত্রে আমরা উভয়পক্ষে স্কোয়ার দিলাম, তো রুট স্কোয়ার কাটা, তাহলে আমাদের এই ক্ষেত্রে হবে প্রবাবিলিটির মান দেওয়া না থাকলে সামেশন এন আই ইকুয়াল 1 to n, আর এই ক্ষেত্রে থাকবে সামেশন আর আই ই মাইনাস ই আর হোল স্কোয়ার মাইনাস n মাইনাস 1। অর্থাৎ এভাবে আমরা সিগমা এবং সিগমা স্কোয়ার পরিমিত বেদাঙ্কর মানটা বের করতে পারবো। আর এক্ষেত্রে আমরা বেদাঙ্কর মানটা নিয়েই কিন্তু আমরা এই যে কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্সের মানটা সিবির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে আমরা পার্সেন্টটা শতকরায় লিখতে চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রিস্ক অ্যান্ড রিটার্নের যে আমরা রিটার্ন, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের কীভাবে বের করতে হয় এই সূত্রগুলো দেখলাম। আশা করি পরবর্তীতে যদি আমরা অঙ্কে চলে যাই তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। আর আশা করি যে অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষে যে প্রশ্নগুলো এসে থাকে সাধারণত এগুলো থেকে প্রশ্ন এসে এর বাইরে যায় না, যেগুলো যায় পরবর্তী ক্লাসে আমরা দেখব। আর এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই তোমরা উত্তর করতে চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।